হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন উত্তর, এবং পুরোপুরি আমরা নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই ক্লাসগুলি নিয়ে এসেছি। এবং আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস নাম্বার 5। অলরেডি আমাদের 1 থেকে 4 পর্যন্ত ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, আমি ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডির জন্য। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন হলো, ইতিহাসের লম্পট মূর্খ কাকে বলা হয়? 4টি অপশন রয়েছে। তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাছাড়াও আমার প্রশ্নের সাথে সাথে তোমরা উত্তর বলার চেষ্টা করবে এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রাইট অ্যান্সার হয়ে যাবে জাহানদার শাহ, অপশন বি সঠিক উত্তর। অপশন বি সঠিক উত্তর। তো তোমরা মনে রাখবে জাহানদার শাহ তার শাসনকাল হচ্ছে 1712 থেকে 1713 পর্যন্ত। 1712 থেকে 1713 পর্যন্ত হচ্ছে তার শাসনকাল, অর্থাৎ তিনি কয়েক মাস ধরে তিনি রাজত্ব চালিয়েছিলেন। তিনি তার প্রেমিক লাল কোনোয়ার দ্বারা প্রভাবিত হয়েছিলেন, অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন তার প্রেমে। কার প্রেমে পড়েছিলেন? তিনি প্রেমে পড়েছিলেন, তার নাম হচ্ছে লাল কোনওয়ার। ওকে, তার দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন এবং প্রেমে পড়েছিলেন, এবং অত্যন্ত প্রভাবিত হওয়ার কারণে তিনি শাসন কার্যে অযোগ্য হয়ে পড়েন এবং ব্যর্থ হন। তাই তাকে লম্পট মূর্খ বলা হয়। অপশন বি সঠিক উত্তর। ওকে, এছাড়াও তোমরা বাবর সম্বন্ধে কিছু পয়েন্ট মনে রাখবে। বাবর কে ছিলেন? বাবর ছিলেন মুঘল সম্রাট ছিলেন। বাবর মুঘল সম্রাট ছিলেন। 1526 সালে তিনি মুঘল সাম্রাজ্যের সূচনা করেন। এছাড়াও বাবর তার আত্মজীবনী তুজুকি বাবরি বা বাবরনামা রচনা করেছিলেন। ওকে, এছাড়াও আরো কিছু পয়েন্ট রয়েছে। আকবরের সম্বন্ধে যদি বলা হয়, আকবরের আত্মজীবনীর কি নাম? তার আত্মজীবনীর নাম হচ্ছে আকবরনামা। আকবর কি নির্মাণ করেছিল? আকবর গুজরাট বিজয়ের জন্য বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিল। এই পয়েন্টটা তোমরা মনে রাখবে। ঔরঙ্গজেবের কথা যদি বলা হয়, ঔরঙ্গজেব তিনি কি নামে পরিচিত? তিনি জিন্দা পীর নামে পরিচিত। তিনি জিন্দা পীর নামে পরিচিত। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। আরেকবার বলে দিচ্ছি, লম্পট মূর্খ কাকে বলা হয়? জাহানদার শাহকে বলা হয়। তিনি কয়েক মাস, অর্থাৎ 1712 থেকে 13 পর্যন্ত কয়েক মাস তিনি শাসন করেছিলেন এবং তিনি একজনের প্রেমে পড়েছিলেন। তার নাম হচ্ছে লাল কোনওয়ার দ্বারা তিনি প্রেমে পড়েছিলেন এবং তিনি শাসন কার্যে ব্যর্থ হয়েছিলেন, তাই তাকে লম্পট মূর্খ উপাধি দেওয়া হয়। বাবরের কথা যদি বলা হয়, বাবরনামা তার আত্মজীবনী। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526-এ। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে মুঘল সম্রাট প্রতিষ্ঠা করেন মুঘল সাম্রাজ্য। আকবরের আত্মজীবনী আকবরনামা। বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন আকবর। জিন্দা পীর নামে কে পরিচিত? ঔরঙ্গজেব পরিচিত। এই পয়েন্টগুলো নোট করলেই যথেষ্ট। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর নিচে কমেন্ট করো। রঙ্গিলা বাদশাহ কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মোহাম্মদ শাহ, অপশন বি সঠিক উত্তর। তিনি নাচ গান এবং বিলাসিতায় মগ্ন থাকতেন বলে তিনি এই উপাধি পান, রঙ্গিলা বাদশাহ। এবং তিনি 1739 সালে তার সময়ে নাদির শাহ ভারত আক্রমণ করে। তার সময়ে কে আক্রমণ করে? ভারত আক্রমণ করে নাদির শাহ। নাদির শাহ। এবং এই নাদির শাহই ময়ূর সিংহাসন লুট করেছিল। কি লুট করেছিল? ময়ূর সিংহাসন লুট করেছিল। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। ময়ূর সিংহাসন কে লুট করেছিল? নাদির শাহ। এবং কে নির্মাণ করেছিল যদি বলা হয়, নির্মাণ কে করেছিল? নির্মাণ করেছিল ময়ূর সিংহাসন শাহজাহান। শাহজাহান নির্মাণ করেছিল। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করবে। এছাড়াও তোমরা মনে রাখবে শাহজাহান ময়ূর সিংহাসন ছাড়া আর কি নির্মাণ করেছিল? আগ্রার তাজমহল নির্মাণ করেছিল। তাছাড়াও নির্মাণ কি করেছিল? আর তাছাড়াও মসজিদ নির্মাণ করেছিল। কি মসজিদ? জামা মসজিদ নির্মাণ করেছিল। তাছাড়াও লালকেল্লা নির্মাণ করেছিল। এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন।
গুরুমুখী লিপির সূচনা কে করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গুরু অঙ্গদ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গুরু অঙ্গদ তিনি শিখদের দ্বিতীয় গুরু ছিলেন। শিখদের দ্বিতীয় গুরু ছিলেন গুরু অঙ্গদ, এবং তিনি পাঞ্জাবি ভাষা লেখার জন্য এই লিপি ব্যবহার করেছিলেন। কোন ভাষা লেখার জন্য? পাঞ্জাবি ভাষা লেখার জন্য তিনি এই গুরুমুখী লিপি সূচনা করেছিলেন। গুরু নানকের কথা যদি বলা হয়, তিনি কে ছিলেন? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রথম শিখ গুরু ছিলেন। প্রথম শিখ গুরু ছিলেন। ওকে, এবং গুরু রামদাস তিনি কে ছিলেন? গুরু রামদাস ছিলেন চতুর্থ শিখ গুরু ছিলেন। গুরু গোবিন্দ সিং কে ছিলেন? দশম শিখ গুরু ছিলেন বা শেষ শিখ গুরু ছিলেন। এই পয়েন্টগুলো নোট করলেই যথেষ্ট। তো গুরু নানক হলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রথম শিখ গুরু। দ্বিতীয় শিখ গুরু হলেন গুরু অঙ্গদ, তিনি গুরুমুখী লিপি সূচনা করেছিলেন, যেটি পাঞ্জাবি ভাষা লেখার জন্য তৈরি করা হয়েছিল। চতুর্থ শিখ গুরু হল গুরু রামদাস এবং গুরু গোবিন্দ সিং হলেন দশম এবং শেষ শিখ গুরু। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, খালসা পন্থের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হয়ে যাবে গুরু গোবিন্দ সিং। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি কে ছিলেন? তিনি ছিলেন দশম শিখ গুরু বা শেষ শিখ গুরু হলেন গুরু গোবিন্দ সিং, একটু আগেই বললাম। এবং খালসা এই পন্থ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? তিনি 1699 সালে তিনি খালসা পন্থ প্রতিষ্ঠা করেছিলেন, এবং তিনি শিখ পুরুষদের নামের শেষে সিংহ বা নারীদের নামের শেষে কৌর উপাধি দেন। খুবই গুরুত্বপূর্ণ। তিনি কি উপাধি দিয়েছিলেন পুরুষদেরকে? তিনি পুরুষদের নামের শেষে একটি উপাধি দিয়েছিলেন, সিংহ উপাধি দিয়েছিলেন, এবং মহিলাদেরকে কি উপাধি দিয়েছিলেন? মহিলাদের উপাধি দিয়েছিলেন নামের শেষে কৌর উপাধি দিয়েছিলেন। ওকে, তোমরা মনে রাখবে। তার জন্য নামের শেষে গুরু গোবিন্দ সিং, ওকে, এরকম নাম থাকে, সিং লাস্টে থাকে, এবং মহিলাদের কর লাস্টে টাইটেল থাকে। নেক্সট হচ্ছে 5 নাম্বার প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন। ওকে, অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর তিনি ভারতের প্রথম গভর্নর জেনারেল হন। এছাড়াও চক্রবর্তী রাজা গোপালাচারীর কথা যদি বলা হয়, তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল। ভারতীয় গভর্নর জেনারেলের কথা যদি বলা হয় তখন হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী, এবং লর্ড মাউন্ট ব্যাটেন হচ্ছে স্বাধীন ভারতের বা ভারতের গভর্নর জেনারেল। ওকে, তিনি ছিলেন কিন্তু ব্রিটিশ গভর্নর জেনারেল। রাজেন্দ্র প্রসাদ হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহরু। পরবর্তী প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, দাস ক্যাপিটাল বইটির লেখক কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কার্ল মার্কস হলেন দাস ক্যাপিটালের রচয়িতা, এবং এই বইটি 1867 সালে প্রকাশিত হয়। পরবর্তী দেখো, শেক্সপিয়ারের কথা যদি বলা হয়, তার বিখ্যাত যে নাটক রয়েছে তার মধ্যে রয়েছে রোমিও জুলিয়েট, এটি হচ্ছে শেক্সপিয়ারের রচনা। লেনিনের কথা যদি বলা হয়, রুশ বিপ্লবের নেতা ছিলেন লেনিন, এবং সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা করেন 1917 সালে। তিনি এই রুশ বিপ্লবের নেতা ছিলেন। এবং অ্যাডাম স্মিথ, তাকে কি বলা হয়? অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। এবং তার বিখ্যাত বইয়ের যদি নাম বলা হয়, সেই বইটি কি নাম? সেই বইটির নাম হচ্ছে ওয়েলথ অফ নেশন। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, জি.ভি. মাভালাঙ্কার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার পুরো নাম হলো গণেশ বাসুদেব মাভালাঙ্কার। তিনি 1952 থেকে 1956 সাল পর্যন্ত স্পিকার পদে ছিলেন। সুকুমার সেন কি ছিলেন? তিনি ছিলেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার।
এছাড়াও তোমরা মনে রাখবে আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে যে হুকুম সিং কে ছিলেন, তিনি ছিলেন লোকসভার তৃতীয় স্পিকার, তিনি হলেন লোকসভার তৃতীয় স্পিকার। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম রাজপথ বা হাইওয়ে কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, NH44, ন্যাশনাল হাইওয়ে 44। এটি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? এটি হচ্ছে শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত এবং যার বিস্তৃত হচ্ছে এটি 3745 কিলোমিটার পর্যন্ত এটি বিস্তৃত এবং এটি ভারতের উত্তর দক্ষিণ করিডোর নামে পরিচিত NH44। এবং NH7 এর কথা যদি বলা হয়, NH7 এটি আগে ভারতের দীর্ঘতম রাজপথ ছিল, যেটি সাথে যুক্ত করে NH44 করা হয়েছে। ওকে, NH44 করা হয়েছে শ্রীনগর পর্যন্ত যুক্ত করে। এটি আগে বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত ছিল এবং এটি শ্রীনগরের সাথে যুক্ত করে NH44 করা হয়েছে, এটা মনে রাখবে। এবং NH1 এর কথা যদি বলা হয়, NH1 এটি দিল্লি থেকে কোথা? পাঞ্জাবের অমৃতসর পর্যন্ত বিস্তৃত। NH2 এটি দিল্লি থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত, দিল্লি থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত হলো NH2। তো তার সাথে সাথে এই ন্যাশনাল হাইওয়েগুলো সম্বন্ধে মনে রাখবে। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ব্লু মাউন্টেন নামে কোন পাহাড় পরিচিত? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নীলগিরি, অপশন বি সঠিক উত্তর। নীল মানে হচ্ছে নীল রং, নীল মানে হচ্ছে কি নীল রং, এবং গিরি মানে হচ্ছে কি, গিরি মানে কি, গিরি মানে হচ্ছে পাহাড়। অর্থাৎ 12 বছর অন্তর এখানে কুরিঞ্জি ফুল ফোটে বলে পাহাড় নীল দেখায়। 12 বছর অন্তর এই নীলগিরি পর্বতে একটি ফুল ফোটে, সেই ফুলটির নাম হচ্ছে কুরিঞ্জি ফুল, যেটি নীল ফুল নামে পরিচিত। তাই এই পাহাড়টিকে নীল রঙের দেখায়, তাই এর নাম রাখা হয়েছে নীলগিরি পর্বত বা ব্লু মাউন্টেন নামে পরিচিত। এছাড়াও হিমালয়ের কথা যদি বলা হয়, হিমালয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হচ্ছে হিমালয় পর্বতমালা এবং এটি হচ্ছে নবীনতম পর্বতমালা। এবং হিমালয়ের অর্থ যদি বলা হয়, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বরফের আলয়, বরফের আলয়। এবং সাতপুরা কি? সাতপুরার কথা যদি বলা হয়, সাতপুরা পর্বতমালা এটি মধ্য ভারতের একটি স্তূপ পর্বত, এটি হচ্ছে একটি স্তূপ পর্বত। এবং আরাবল্লী কি পর্বত? আরাবল্লী হচ্ছে এটি প্রাচীন একটি ভঙ্গিল পর্বত, প্রাচীন ভঙ্গিল পর্বত। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে রাখো। যেমন হিমালয়ের কথা যদি বলা হয়, হিমালয় হচ্ছে একটি নবীন পর্বত, এর অর্থ হচ্ছে বরফের আলয়। নীলগিরি, নীল মানে হচ্ছে নীল রং এবং গিরি মানে হচ্ছে পাহাড়। ওকে, তো ব্লু মাউন্টেন বলা হয় নীলগিরিকে। এখানে 12 বছর অন্তর একটি কুরিঞ্জি ফুল ফোটে, তাই একে নীল দেখায়। আরাবল্লী হচ্ছে একটি ভঙ্গিল পর্বত এবং প্রাচীন পর্বত, স্তূপ পর্বত হচ্ছে সাতপুরা। এবং সাতপুরা পর্বতের যে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, সেটাও তোমাদের পরীক্ষাতে আসে, তার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, বেদের সংখ্যা কয়টি? বেদের সংখ্যা হচ্ছে 4টি বেদ রয়েছে, অপশন সি সঠিক উত্তর। এই 4টি বেদের কি কি নাম? 4টি বেদ হচ্ছে ঋগ্বেদ, আরেকটি হচ্ছে সামবেদ, আরেকটি হচ্ছে যজুর্বেদ, আরেকটি হচ্ছে অথর্ববেদ। প্রাচীন বেদ কাকে বলা হয়? ঋগ্বেদকে বলা হয় প্রাচীন বেদ। এছাড়াও তোমরা মনে রাখবে, এখানে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে বেদান্ত সম্বন্ধে। ওকে, বেদান্ত, বেদান্ত বেদের যে শেষ ভাগ, তাকে বলা হয় বেদান্ত বলা হয় বা উপনিষদ বলা হয়। বেদান্ত কি বলা হয়? বেদের শেষ ভাগকে বলা হয় বেদান্ত বা উপনিষদ। এবং উপনিষদের সংখ্যা কত? উপনিষদ হচ্ছে 108টি রয়েছে উপনিষদ। এছাড়াও বেদাঙ্গ, আরেকটি প্রশ্ন আছে, বেদাঙ্গ কি? বেদাঙ্গ হচ্ছে বেদ পাঠের সহায়ক হিসাবে 6টি বেদাঙ্গ রয়েছে, 6টি আমাদের বেদাঙ্গ রয়েছে বেদ পাঠের জন্য। সেগুলি হচ্ছে শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুত্তর, ছন্দ এবং জ্যোতিষ, এগুলি হচ্ছে বেদাঙ্গ। ওকে, তো বেদাঙ্গ রয়েছে 6টি, উপনিষদ রয়েছে 108টি এবং বেদের সংখ্যা হচ্ছে 4টি।
এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, কোন দেশে সবচেয়ে বেশি পুলিশ আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে আমেরিকাতে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, ভারত ও চীনের সীমারেখাকে কি বলা হয়? ভারত চীনের সীমারেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন। অপশন বি সঠিক উত্তর। এটি 1914 সালে ব্রিটিশ ভারতের সচিব হেনরি ম্যাকমোহন এটি নির্ধারিত করেছিল 1914 সালে। এবং রেডক্লিফ লাইনের কথা যদি বলা হয়, রেডক্লিফ লাইন এটি কোন কোন দেশের সীমারেখা? এটি হচ্ছে ভারত এবং পাকিস্তানের সীমারেখা। ভারত এবং পাকিস্তানের সীমারেখা হচ্ছে রেডক্লিফ লাইন। ডুরান্ট লাইনের কথা যদি বলা হয়, ডুরান্ট লাইন এটি হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান, পাকিস্তান এবং আফগানিস্তানের সীমারেখা। ওকে, এছাড়াও এলওসির কথা যদি বলা হয়, এলওসি লাইন অফ কন্ট্রোল এটি হচ্ছে ভারত পাকিস্তানের সীমারেখা। ভারত পাকিস্তানের সীমারেখা হচ্ছে এলওসি। আরেকটি আছে এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটি হচ্ছে ভারত চীনের সীমারেখা। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, ভারত এবং পাকিস্তানের সীমারেখাকে কি বলা হয়? একটু আগেই বললাম, রাইট অ্যান্সার হয়ে যাবে রেডক্লিফ লাইন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও এলওসি লাইন অফ কন্ট্রোল এটাও হচ্ছে ভারত এবং পাকিস্তানের সীমারেখা। এবং এই রেডক্লিফ লাইন কত সালে? 1947 সালে এটি নির্ধারিত হয়েছিল 17 আগস্ট। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় গীত গাইতে কত সময় লাগে? ভারতের জাতীয় গীত অর্থাৎ ন্যাশনাল সং, ন্যাশনাল সং গাইতে সময় লাগে, সঠিক উত্তর হয়ে যাবে 65 সেকেন্ড। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং ভারতের ন্যাশনাল সং কি? আগের ভিডিওতে আমরা বলেছিলাম ভারতের ন্যাশনাল সং হচ্ছে, জাতীয় গান হচ্ছে বন্দে মাতরম, বন্দে মাতরম। এবং এটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এবং কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে গৃহীত। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে ভারতের যে ন্যাশনাল অ্যান্থাম, ওকে, ভারতের ন্যাশনাল অ্যান্থম কি? সেটা হয়ে যাবে জনগণ মন। জনগণ মন হচ্ছে ভারতের ন্যাশনাল অ্যান্থম। এটি গাইতে সময় লাগে 52 সেকেন্ড সময় লাগে জনগণ গাইতে। এবং রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, ভারতের উত্তর সীমান্তে কোন পর্বত অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের হিমালয়। অপশন বি সঠিক উত্তর। হিমালয় কি? হিমালয় হচ্ছে একটি নবীন পর্বত। ওকে, হিমালয় হচ্ছে একটি নবীন পর্বতমালার উদাহরণ। আরাবল্লীর কথা যদি বলা হয়, এটি হচ্ছে একটি প্রাচীন পর্বত। আরাবল্লী হচ্ছে এটি প্রাচীন পর্বত। এবং হিমালয়ের কথা যদি বলা হয়, এটি হচ্ছে উত্তরে অবস্থিত এবং একটি নবীন পর্বতমালার উদাহরণ। ওকে, এবং বিন্ধ্য পর্বতের কথা যদি বলা হয়, এটি উত্তর ভারত এবং দক্ষিণ ভারতকে বিভক্ত করেছে। উত্তর এবং দক্ষিণ ভারতকে বিভক্ত করেছে এই বিন্ধ্য পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালার কথা যদি বলা হয়, ভারতের পশ্চিম উপকূল বরাবর অবস্থিত। ভারতের এটি পশ্চিম উপকূল বরাবর অবস্থিত হচ্ছে এই পশ্চিমঘাট পর্বতমালা। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? ভারতের বলেছে এখানে, রাইট অ্যান্সার হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। অপশন বি সঠিক উত্তর। এটি কোথায় অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা এটি সিকিমে অবস্থিত। কোথায়? সিকিম রাজ্যে অবস্থিত। এর উচ্চতা হচ্ছে 8586 মিটার হচ্ছে এর উচ্চতা। এছাড়াও তোমরা মনে রাখবে মাউন্ট এভারেস্ট এটি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। এটি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 8848 মিটার। এবং এটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে নেপালে অবস্থিত। এবং
কেটুর কথা যদি বলা হয়, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, কিন্তু এটি বর্তমানে কোথায় রয়েছে? পিওকেতে রয়েছে, পাক অকুপাইড কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে। এবং অপশনে যদি কাঞ্চনজঙ্ঘা থাকে, রাইট অ্যান্সার হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা, বর্তমানে কাঞ্চনজঙ্ঘা যেটি সিকিম স্টেটে রয়েছে, এবং কেটু যেটি পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে বর্তমানে, এবং পিওকে যদি থাকে বা কেটু যদি অপশনে থাকে, রাইট অ্যান্সার হয়ে যাবে কেটু। উল্লেখ যদি না থাকে, রাইট অ্যান্সার হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘায় সঠিক উত্তর হবে। ওকে, নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি? তো একটু আগেই বললাম আরাবল্লী পর্বতমালা হচ্ছে ভারতের প্রাচীনতম পর্বতমালা। এটি একটি হচ্ছে ক্ষয়জাত পর্বত, এটি হচ্ছে ক্ষয়জাত পর্বতমালা একটি, এবং এটি কোথায় অবস্থিত? আরাবল্লী পর্বতমালা রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, লাল নদী কোন দেশে বয়? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভিয়েতনামে বয়। এবং মনে রাখবে এই জলে লাল পলিমাটি থাকার কারণে জলের রং লালচে দেখায়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমরা আরেকটি প্রশ্ন মনে রাখবে যেটা তোমাদের পরীক্ষাতে আসে, সেটি হচ্ছে হলুদ নদী কাকে বলা হয়? হলুদ নদী বলা হয় হোয়াংহোকে বলা হয়, হোয়াংহোকে বলা হয় হলুদ নদী। এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে চীন দেশে অবস্থিত। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক আঙ্গুর উৎপন্ন হয় বা উৎপাদন হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মহারাষ্ট্র রাজ্যে। ভারতের মোট আঙ্গুর উৎপাদনের 80% মহারাষ্ট্রেই হয়। এছাড়াও বাকি যে অপশনগুলো রয়েছে, কর্ণাটকের কথা যদি বলা হয়, কর্ণাটকে সবচেয়ে বেশি কি হয়? রাবার উৎপাদন হয়। তাছাড়াও কফির কথা যদি বলা হয়, কফি ভারতের কর্ণাটক রাজ্যে হয়। কাশ্মীরের কথা যদি বলা হয়, সবচেয়ে বেশি আপেল, ওকে, আপেল, জাফরন, জাফরন উৎপাদনের জন্য বিখ্যাত হলো কাশ্মীর। হিমাচল প্রদেশ, একে কি বলা হয়? ভারতে ফলের ঝুড়ি বলা হয়, ভারতে ফলের ঝুড়ি বলা হয় হিমাচল প্রদেশকে, বিশেষত আপেলের জন্য। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদন হয়? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের কথা যদি বলা হয়, ঝাড়খণ্ডে রয়েছে ঝরিয়া, বোকারো এবং ধানবাদ হলো এখানকার প্রধান কয়লা খনি, তার জন্য সর্বাধিক কয়লা উৎপাদন হয় ঝাড়খণ্ডে। নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন, ভারতের মুদ্রার নাম রুপিয়া কে রেখেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, শেরশাহ সুরি। শেরশাহ সুরি 178 গ্রেনের রৌপ্য মুদ্রা চালু করেন, 178 গ্রেনের রৌপ্য মুদ্রা চালু করেছিলেন, এবং রুপিয়া নামে পরিচিত হয় পরে এটি, এবং এটি মুঘল আমল বা ব্রিটিশ আমলেও চলেছিল এই মুদ্রা। এছাড়াও তোমরা মনে রাখবে আকবর, তিনি কি তৈরি করেছিলেন? তিনি মোহর এবং দাম চালু করেছিলেন। মোহর কি? মোহর হচ্ছে একটি স্বর্ণ মুদ্রা, স্বর্ণ মুদ্রা হচ্ছে মোহর। এছাড়াও দামের কথা যদি বলা হয়, দাম হচ্ছে তাম্র মুদ্রা। এছাড়াও তোমরা মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্য কি চালু করেছিলেন? মৌর্য যুগে পান চালু করেছিলেন, পান। পান হচ্ছে রৌপ্য মুদ্রা, রৌপ্য মুদ্রার নাম হচ্ছে পান, প্রচলন করেছিলেন। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? একটি আছে গৃহীত হয়, আরেকটি আছে কবে কার্যকর হয়। গৃহীত হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে 26শে নভেম্বর 1949 সালে। অপশন এ, গৃহীত হয়, এটি গণপরিষদ দ্বারা সংবিধানে পাস হয়, এবং সংবিধান দিবস হিসাবে পালন করা হয় 26শে নভেম্বর এই দিনটিকে। অপশন এ রাইট অ্যান্সার। এবং কবে যদি বলা হয় চালু হয়, চালুর কথা যদি বলা হয় কবে চালু হয়, সেখানে সঠিক উত্তর হয়ে যাবে বা কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে এটি চালু হয় সংবিধান। 26শে জানুয়ারি এই দিনটিকেই আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? তো একটু আগেই বললাম কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। অপশন বি সঠিক উত্তর।
এবং 26শে নভেম্বর 1949 সালে এটি গণপরিষদ দ্বারা এটি গৃহীত হয়। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে গ্রিনিচ। ওকে, তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে গ্রিনিচের সময় অনুযায়ী বর্তমানে কাকে সূর্যোদয়ের দেশ বলা হয়? গ্রিনিচের সময় অনুযায়ী, গ্রিনিচের সময় অনুযায়ী হলে হয়ে যাবে নিউজিল্যান্ডকেই বলা হয় সূর্যোদয়ের দেশ, কিন্তু যে উপাধিটি পেয়েছে উদীয়মান সূর্যের দেশ জাপানকেই বলা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবং নরওয়েকে কি বলা হয়? নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ বলা হয়। নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, নতুন দিল্লির আগে ভারতের রাজধানী কোথায় ছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে কলকাতাতে ছিল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1772 থেকে 1911 সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্ন, ভারত কবে স্বাধীনতা লাভ করে? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 15ই আগস্ট 1947 সালে ভারত স্বাধীন হয়। অপশন বি কারেক্ট অ্যান্সার। এবং এখানে তোমরা মনে রাখবে লর্ড মাউন্টব্যাটেন, লর্ড মাউন্টব্যাটেন 14ই আগস্ট 1947 সালে পাকিস্তানকে স্বাধীন করে এবং 15ই আগস্ট 1947 সালে ভারতকে স্বাধীন করে, ভারতের স্বাধীনতা দেন। তো এখান থেকে আমরা কি পেলাম? পাকিস্তানের স্বাধীনতা দিবস কবে? 14ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। 1947 স্বাধীন হয়েছিল পাকিস্তান এবং 15ই আগস্ট 1947 সালে কি হয়েছিল? ভারত স্বাধীন হয়েছিল। এই পয়েন্টটা মনে রাখবে। এছাড়াও লর্ড মাউন্টব্যাটেন কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসাবে দায়িত্ব নিয়েছিলেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসাবে দায়িত্ব নিয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন এবং তিনি ছিলেন ব্রিটিশ গভর্নর জেনারেল। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতে? সেখানে হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। তো এই পয়েন্টটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন, জিও অর জিনে দো উক্তিটি কার? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মহাবীর স্বামী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা মনে রাখবে জৈন ধর্মের মূল মন্ত্র ছিল কি? জৈন ধর্মের মূল মন্ত্র ছিল হচ্ছে অহিংসা, হচ্ছে মূল মন্ত্র। অহিংসা থেকেই হচ্ছে এই উক্তিটি এসেছে। মহাত্মা গান্ধীর কথা যদি বলা হয় অহিংসা আন্দোলনের পুরোধা ছিলেন, তিনি ছিলেন অহিংসা আন্দোলনের পুরোধা। গৌতম বুদ্ধের কথা যদি বলা হয় অহিংসা আন্দোলন, গৌতম বুদ্ধ তার মূল মন্ত্র ছিল অহিংসা পরম ধর্ম। অহিংসা পরম ধর্ম হচ্ছে গৌতম বুদ্ধের মূল মন্ত্র। এবং যীশু খ্রিস্টের যদি বলা হয় তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন প্রেম ও ক্ষমতা বার্তা দিয়েছিলেন, প্রেম ও ক্ষমতার তিনি বার্তা দিয়েছিলেন। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, যেমন জিও জিনেদো হচ্ছে মহাবীর স্বামীর উক্তি এবং তার যে পরম উক্তিটি ছিল বা তিনি তার মূল মন্ত্র হচ্ছে অহিংসা, এবং মহাত্মা গান্ধী হচ্ছে অহিংসা আন্দোলনের পুরোধা বলা হয় তাকে। গৌতম বুদ্ধ অহিংসা আন্দোলন, অহিংসাই হচ্ছে পরম ধর্ম গৌতম বুদ্ধের, এবং প্রেম এবং ক্ষমতার বার্তা দিয়েছিলেন যীশু খ্রিস্ট। নেক্সট প্রশ্ন হলো 28 নম্বর প্রশ্ন, ভারতে চীনা বাদাম উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গুজরাট রাজ্য। চীনা বাদাম খারিফ শস্য একটি এবং গুজরাটের সৌরাষ্ট্র যে অঞ্চল রয়েছে তা প্রচুর পরিমাণে হয় এই চীনা বাদাম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও বিহারের কথা যদি বলা হয় বিহারে মদ টোটালি ব্যান্ড রয়েছে।
ওকে, প্রথম কোন রাজ্যে মদ প্রতিবন্ধক হয়েছে? বিহার রাজ্যে। মহারাষ্ট্র রাজ্যের কথা যদি বলা হয় সেখানে তুলা এবং পেঁয়াজ, তুলা এবং পেঁয়াজ সবচেয়ে বেশি উৎপাদন হয়। এবং অন্ধ্রপ্রদেশের কথা যদি বলা হয় সেখানে হয় তামাক সবচেয়ে বেশি উৎপাদন হয়। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, ভারতে সরিষা উৎপাদনে প্রথম কোন রাজ্য কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে রাজস্থান রাজ্য, অপশন বি সঠিক উত্তর। ভারতে মোট সরিষা উৎপাদনের 40 থেকে 45% রাজস্থানেই হয়। এবং পাঞ্জাবের কথা যদি বলা হয় গম প্রতি হেক্টর প্রতি কথা যদি বলা হয় হেক্টর প্রতি উৎপাদনে সেরা হচ্ছে পাঞ্জাব রাজ্য। এবং উত্তরপ্রদেশ রাজ্যে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি হয় গম চাষ হয় এবং সবচেয়ে বেশি হয় আখ হয় এবং আলু হচ্ছে উৎপাদনে প্রথমে রয়েছে উত্তরপ্রদেশ রাজ্য। এবং হরিয়ানার কথা যদি বলা হয় হরিয়ানা ওকে দুধ উৎপাদনে সব প্রথম স্থানে রয়েছে হরিয়ানা। নেক্সট প্রশ্ন হলো 30 নম্বর প্রশ্ন, ভারতে পিনকোড ব্যবস্থা কবে চালু হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1972 সালে, অপশন বি সঠিক উত্তর। 15 আগস্ট 1972 সালে এটি চালু হয়। এবং ভারতে মোট 9টি পিন জোন রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। ভারতে মোট কয়টি রয়েছে? 9টি রয়েছে পিন জোন। ওকে, এবং পিন জোনের 9টির মধ্যে 8টি জোন হচ্ছে ভৌগোলিক জোন এবং একটি যে জোন রয়েছে সেটি হচ্ছে আমাদের যে ভারতীয় সেনা রয়েছে তাদের জোন। ওকে, 9টি হচ্ছে ভৌগোলিক এবং একটি হচ্ছে সেনার জোন, টোটাল 9টি জোন রয়েছে। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকে তোমরা 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে না রেখেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।